গল্প কথা। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। অতিথি বলল, নিশ্চয়, না শোনবার জোকি। লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিচ্ছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথি সব বিষয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। আজকের গল্প লিও তলস্তয় রচিত ইলিয়াস। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। শুরু হচ্ছে গল্প পাঠ। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। ইলিয়াসে বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থায় উন্নতি হতে লাগলো। এইভাবেই 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দয়, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলাও। পাশাপাশি সকলে তাকে ঈর্ষা করে, বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিজ, চা, শরবত আর মাংস সবসময় হাজির। অতিথি এলে 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। ইলিয়াসের 2 ছেলে, 1 মেয়ে, সকলেই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হবার পরে তারা আয়েশি হয়ে উঠল। বড়টি এক মারামারি মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশ অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তারপরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সেই বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিচরা তাই সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরে জোর কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিম, তাঁবু এবং সর্বশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে, তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয়
গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। সামসেমা গিয়েও ঘটকিগুলোকে দুয়োতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতন কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজ তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। তার মেঝেই কম্বলের উপরের পাতা কুশনে গৃহস্থামের সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটা চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখভারই কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জোকি। লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিচ্ছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথি সবিষয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে। কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্ককে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। বাবাই, একবার এদিকে এসো তো। তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করল, প্রার্থনা করল, তারপর দরজার পাশে এক কোণে বসল। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসল। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল। আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা, মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে আমাদের 2য় বছর। যখন আমাদের কিছুই নেই, তখন আমরা বাড়াতে মানুষের মতো বেড়ে আছি। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত।
গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বলছি, যখন ধনী ছিলাম বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবারও সময় নেই। দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দেই, কি উপহার দেই যাতে লোকে নিন্দে না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেতে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটাকে নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলিতেই সরে নিয়ে পড়ল। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুমাবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, বেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথায় চড়া দিত। শীতের জন্য যথেষ্ট ঘর মজবুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এইভাবে করা হোক, আমি বললাম অন্য রকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনই বুঝিনি। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি সেটাই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবারও কমিস পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কেটে আছে, জ্বালানিও আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি। অতিথিরা হেসে উঠল। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ, হাসবেন, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে আমরা কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে। সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। আজকের গল্পে ইলিয়াস এবং মোহাম্মদ শাহর চরিত্রে বিপ্লব আহির, ইলিয়াসের স্ত্রী শামসে মাগির চরিত্রে অনন্যা আহির, গল্পের সূত্রধার অতিথি মোল্লার চরিত্রে আমি সৌর্যদ্বীপ চরিত্র বর্ণনা করে দিলাম। কেমন লাগলো আজকের গল্প আমাকে জানান, এবং আমার একার কণ্ঠ অভিনয় নয়, অনন্যা আহির, বিপ্লব আহির, এদের কণ্ঠ অভিনয় কেমন হয়েছে সেটাও আমাকে আপনারা কমেন্ট করে জানান। আজকের এপিসোড এখানে শেষ করছি।